আমাদের উৎপাদন কমে যাবে, আমাদের ট্যাক্স কমে যাবে, আমাদের সরবরাহ কমে যাবে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি হবে, ফরেন কারেন্সির রিজার্ভ কমে যাবে। হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী দীর্ঘদিন থেকেই বন্ধ আছে, অনেক দেশের জাহাজ সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের হতে দেওয়া হচ্ছে না। সেই প্রভাব বাংলাদেশে আসলে কতখানি পড়বে বা কি শুরু হয়েছে বলে আপনার কাছে মনে হয়? এমনিতেই আগে থেকে আমাদের অর্থনীতি একটু দুর্বল অবস্থানে ছিল। আমরা একটা রিকভারি স্টেজে ছিলাম। অর্থনীতিটা মাইক্রো ইকোনমিক ইন্ডিকেটরগুলো স্টেবল হচ্ছিল বা হয়েছিল, কিন্তু এই যুদ্ধ গত 7 দিনে অলরেডি এটার একটা প্রভাব পড়তে শুরু করেছে এবং এটার মারাত্মক প্রভাব পড়বে। কারণ প্রথমত জ্বালানি, পেট্রোল এবং গ্যাস দুইটার জন্য আমরা 100% বিদেশিদের উপর নির্ভরশীল। অল্প কিছু গ্যাস উৎপাদন হয় আমাদের দেশের, আর আমরা একটা ট্রেডিং নেশন। আমাদের যা পুরো অর্থনীতিটা আমদানি এবং রপ্তানির উপর নির্ভরশীল। আমাদের রপ্তানিও বাধাগ্রস্ত হবে, কারণ এই রুট দিয়ে আমাদের গার্মেন্টস একটা মেজর পোর্শন ইউরোপ এবং আমেরিকার মার্কেটে যায়। এছাড়াও আমাদের যে র মেটেরিয়ালস আসবে, যদিও আমাদের র মেটেরিয়ালসের মূল সোর্স হচ্ছে চায়না, কিন্তু সেখানে তো আরেক সমস্যা, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে তো জাহাজের ভাড়া বেড়ে গেছে। এই জাহাজের ভাড়া বেড়ে যাওয়ার কারণে আমাদের এক্সপোর্টের জন্য যে আমরা অলরেডি এগ্রিড হয়ে যে অর্ডার নিয়েছি, সেই অর্ডারের গার্মেন্টস আমরা ইউরোপের মার্কেটে পাঠাতে দিলে আমাদেরকে বেশি ভাড়া দিতে হবে। তার মানে আমাদের প্রোডাক্ট আর কম্পিটিটিভ থাকবে না। র মেটেরিয়ালস ইম্পোর্টের জন্য আমাদেরকে বেশি ভাড়া গুনতে হবে। আর এখন তো বর্তমান যুগের পেট্রোকেমিক্যাল জাত প্রোডাক্টই হলো বেশিরভাগ জিনিস, এবং এই পেট্রোকেমিক্যাল জাত প্রোডাক্টের প্রাইমারি সোর্স র মেটেরিয়ালস হচ্ছে মিডল ইস্ট। সেখানে প্রতিটা দেশে কিন্তু যুদ্ধ চলছে, কারণ ইরান প্রায় প্রতিটা দেশেই আক্রমণ করেছে। প্রতি আক্রমণ হয় নাই, যদিও ইরানের উপর আক্রমণ করছে শুধু ইসরায়েল এবং আমেরিকা। তো এই পরিস্থিতিতে তো শিপমেন্ট বন্ধ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর জিব্রাল্টার প্রণালীতে প্রথমে প্রায় বন্ধই হয়ে গেছিল, এখন কিছুটা লিমিটেড স্কেলে কিছু জাহাজ চলতে দিচ্ছে। তাদের টার্গেট হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার কোনো জাহাজকে ইরান সেদিকে যেতে দিবে না। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা বিপদের একদম কতগুলি জিনিস কোনো রকমে হয়তো আমাদের কিছু জাহাজ যেতে পারবে, কিন্তু তারপরে ফ্রেট কিন্তু অনেক বেশি হবে। যেমন এর ভিতরে কিছু তেল এবং গ্যাসের জাহাজ বেরিয়ে এসছে, সেটা চিটাগং পোর্টের নোঙর নেবে বলে সরকার জানিয়েছে। আরেকটা জায়গায় আঘাত আসবে, সেটা হচ্ছে আমাদের যে দুর্বল ফরেন কারেন্সি মার্কেট, সেখানে গত 1.5 বছর ধরে 120 টাকার মতো একটা মার্কেট স্টেবিলিটি ছিল। গতকাল কিন্তু ডলারের দাম একটু বেড়ে গেছে, 50 পয়সা বেড়ে গেছে, এবং এটা আরও এফেক্ট করবে। আমাদের রিমিটেন্স গত 7 দিনে কিন্তু কমে গেছে, এবং এটা যদি এটা এফেক্টেড হতে বাধ্য, কারণ মিডল ইস্টে অনেকের চাকরি চলে যাবে লম্বা সময় ধরে যদি যুদ্ধটা চলে। তার মানে আমাদের আরেকটা যে ফরেন কারেন্সি সোর্স, যে রিমিটেন্স, সেটা এফেক্টেড হবে। আমাদের প্রতি মাসে প্রচুর মানুষ বিদেশে যায় চাকরি করার জন্য, বিশেষ করে মিডল ইস্টে। তাদের যাওয়া অলরেডি বন্ধ, কারণ গত 7 দিন কোনো ফ্লাইট নেই। আর বেশ কিছু মানুষের চাকরি চলে যাবে, কারণ অর্থনৈতিক সংকটে যখন মিডল ইস্ট পড়বে, তখন মিডল ইস্ট কিন্তু তাদের কর্মচারী কমাতে শুরু করবে। তার মানে কি, আমরা সেদিক দিয়ে ফরেন কারেন্সি আসা বন্ধ হয়ে যাবে। জিনিসপত্রের দাম, অবভিয়াসলি বিদেশি জিনিসপত্রের দাম, র মেটেরিয়ালসের দাম যখন বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। জিনিসপত্রের দাম বাড়লে ইনফ্লেশন বেড়ে যাবে। একটু ইনফ্লেশন কিন্তু গত কয়েকদিনে বেড়েছে। আচ্ছা, তো জিনিসপত্রের দাম যদি বাড়ে এবং আমরা যদি বেশি দাম দিয়ে ফুয়েল কিনতে হয়, তাহলে আমাদেরকে বেশি টাকা দিতে হবে, আমাদের সরকারকে বেশি সাবসিডি দিতে হবে লোকাল মার্কেটে পেট্রোল, ডিজেল, অকটেন বিক্রি করার জন্য। বেশি সাবসিডি যদি দেয়, প্রচুর আমাদের লোকাল কারেন্সি, আমাদের ট্যাক্স দরকার, সেটাও কিন্তু আমাদের বরং কমে যাবে। এই অর্থনৈতিক সংকটের ভিতরে ট্যাক্স কালেকশন বাড়া তো দূরের কথা, কমে যাবে, কারণ ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো স্লো ডাউন হবে। ইকোনমিক অ্যাক্টিভিটিস না থাকলে তো ট্যাক্স পাবে না সরকার। তো সুতরাং কোনো দিক থেকেই কিন্তু ভালো সুখবর দেওয়ার মতো অবস্থা নাই।
তবে আমরা এখনও সাস্টেন করে যাব। যেমন পেট্রোল ডিজেলের ব্যাপারে বলা হচ্ছে যে 1 মাসের রিজার্ভ আছে আমাদের হাতে। এটা খুবই রিস্কি। 1 মাস যেতে 1 মাসের ফুয়েল শেষ হতে হতে নতুন জাহাজের তেল আসবে আমাদের দেশে, এইটা খুবই রিস্কি। কারণ ওরা তো বিক্রি করতে পারছে না। আমরা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট এগুলোর জন্য কুয়েতের উপরে। কুয়েত মারাত্মক রকম এফেক্টেড। ওরা অলরেডি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, শিপমেন্ট বন্ধ করে দিয়েছে, ওদের জাহাজে মাল তুলতে পারছে না। তো তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো কোনো জায়গা নেই। একটি আসার কথা আছে যে আমেরিকার সাথে আমাদের একটা যে চুক্তি আছে ট্রেড, সেখানে ফুয়েল এনার্জি কোঅপারেশনের একটা ব্যাপার আছে। আমরা কমিটমেন্ট করেছি কিছু ফুয়েল ওদের কাছ থেকে কিনবো। তো সেটা বেশি দামে, অফকোর্স। তো সে বেশি দামে হলেও আমরা কিছু ফুয়েল হয়তো আমেরিকার কাছে পাবো। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমেরিকা নিজেই তো শর্টেজে পড়ে যাবে, কারণ আমেরিকার ফুয়েল তো মিডল ইস্ট থেকেই যায়, ওদের বিরাট একটা অংশ। যদি ওদের নিজস্ব রিজার্ভে অনেক ফুয়েল আছে, কিন্তু ওদের কনজামশনের প্রায় অর্ধেকটা ওরা মিডল ইস্ট থেকে বা ল্যাটিন আমেরিকা থেকে কিনে নিয়ে যায়, যারই একটা অংশ হিসেবে ভেনেজুয়েলাতে আক্রমণ, তেলের সোর্সের এনশিওর করার জন্য। এখন তার মানে ওরা যদি নিজেরা ক্রাইসিস না থাকে, তাহলে আমাদেরকে দেবে কোত্থেকে? তো সুতরাং অর্থনীতিতে আমাদের উৎপাদন কমে যাবে, আমাদের ট্যাক্স কমে যাবে, আমাদের সরবরাহ কমে যাবে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি হবে, ফরেন কারেন্সির রিজার্ভ কমে যাবে। তাহলে ভালো খবর তো দেওয়া যাচ্ছে না।